আচ্ছা, আমরা প্রথমত একটা আর্টবোর্ড নেওয়ার জন্য ক্রিয়েট নিউ থেকে দেখি, আমি ক্রিয়েট নিউতে ক্লিক দিলে অনেক সময় সমস্যা করে, কাজ করতে চায় না বা নানান সমস্যা হইতে পারে। তো এক্ষেত্রে আমরা ফাইল থেকে নিউতে যাব, তাহলে কোনো সমস্যা হবে না। ফাইল থেকে নিউ আমরা একটা A4 সাইজেরই একটা আর্টবোর্ড নেই, জাস্ট যেহেতু আমরা প্র্যাকটিস করবো A4 সাইজেরই নিলাম। দেন এইখান থেকে আমি যদি একটু চেক করি আমরা কোন কোন টুলগুলো শিখছিলাম। আমরা ইরেজ টুল শিখছিলাম, রিফ্লেক্ট অ্যান্ড রোটেট টুল শিখছিলাম, অ্যান্ড দেন স্কেলও শিখে ফেলছিলাম। তো এখন এইখানে একটা টুল আছে যে শিয়ার টুল। এই টুলটা আমি যদি একটু খেয়াল করি, এই টুলটা আসলে কি কাজ করে। শেয়ার টুলে আমি যদি দেই, এন্টার দিলাম, প্রিভিউ, এই যে দেখেন এটা কি আমি অ্যাঙ্গেল করতে পারতাছি, তাই না? এই সেম কাজটা আমাদেরই সেও আছে। এই কোথায় আছে, অবজেক্ট থেকে এরে, এই ট্রান্সফর্ম থেকে আছে শেয়ার, এইখানেও আছে। ঠিক আছে, এই শেয়ার টুলটা এইখানেও আছে। তো আমরা মূলত এই টুলটা এই যে এইখানেও পাইতেছি, স্কেল টুলের ভিতরেই শেয়ার টুল পাইতেছি। কোথায় পাইতেছি? স্কেল টুলের ভিতরেই শেয়ার টুলটা পাইতেছি। ঠিক আছে, তো লাইক এটা আমাদের একটা রেক্টেঙ্গেল, তাই না? আমরা একটা রেক্টেঙ্গেল নিছি, বা এরকম যদি আমি একটু দেখাই, আমি যদি একটা লেখা লিখি এই জায়গায়, যে এই জায়গায় শাকিলের নামটা যদি লিখি SH বা SHAKIL, শাকিলের নামটা আমি লিখলাম, লেখার পর ক্রিয়েট আউটলাইন দিয়ে ফেললাম, তাই না? এটা কি আমাদের ইটালিক করা দরকার ছিল? কি দরকার ছিল? ইটালিক করার দরকার ছিল। তো এইটা আমার কাছে ফন্ট নাই বা ইটালিক করা নাই, এটা আমি কি করতে পারি? এখন এই শেয়ার করতে পারি, শেয়ারে ক্লিক দিয়া একটা ইন্টার। কিভাবে করলাম? আমি শেয়ার টুলে যাই, শেয়ার টুলে যাওয়ার পর ইন্টার প্রেস কইরা দেন আমি এটা নিয়ে আসলাম। তো এখান থেকে যদি আমি শেয়ারে এটা যদি ডিগ্রি কমাই বাড়াই, তাহলে দেখেন এটা কি বাঁকা হইতেছে। শাকিল বুঝতেছো? ডাইনে বামে কি বাঁকা করা যায়, এটা ডিগ্রি কমায় বাড়াইয়া, এই শেয়ার অ্যাঙ্গেলটা কমায় বাড়াইয়া। তো আমরা যদি এখন এই কত দেই, আমরা যদি এখানে 10 দেই, 10 দেওয়ার পরে এখানে ওকে দেই, দেখি আমাদের এটা কি ইটালিক হয়ে গেছে না? ইটালিক ফন্ট তো বুঝিস, একটু অ্যাঙ্গেল থাকে ইটালিক। তো এই শেয়ারের মাধ্যমে কি আমরা ইটালিক করে ফেলতে পারলাম একটা ফন্ট। সাকিব দেখো, এই যে শেয়ারের এইটা আমরা যে একটা নেই, লাইক এরকম একটা শেপ নিলাম বা একটা লেখা নিলাম, তো এটাকে আমাদের কি এই শেয়ার করতে হয় না অনেক সময়, লাইক এটার ইটালিক ফন্ট নাইকা। যেমন আমি যদি একটা খেয়াল করি, এইখানে যদি লিখি আবার কিছু একটা, লাইক এই লরেম ইপসাম লেখাটাই থাকে, এখান থেকে আমি ইম্প্যাক্ট ফন্ট নেই, ফন্টের নাম কি ইম্প্যাক্ট, সার্চ দিলাম ফন্টের এইখানে, দেখি একটু ওয়েট করি, ফন্টের এটা গেলে আমার একটু স্লো করে। এই যে ইম্প্যাক্ট ফন্ট, এই ইম্প্যাক্ট ফন্টের সমস্যাটা হয়েছে এটা ইটালিক নাই, ইটালিক ভার্সন কি নাই আমার এখানে। তো আমরা কি করতে পারি, এটা ইটালিক করার জন্য আমরা যদি এইখান থেকে শেয়ার অপশনটা ক্লিক করে ইন্টার দেই, দেন এইখান থেকে কত ডিগ্রি তোমার শেয়ার দরকার দিলে কি আমার এটা ইটালিক হইতেছে। শাকিল হইতেছে? দাদা বুঝছেন এটা কি? আমি লরেম ইপসাম দিয়া, মানে কি আমার এটা কি ফন্ট ছিল? ইম্প্যাক্ট ফন্ট, যেটা কিনা মূলত ইটালিক ভার্সন আমার এখানে নাই, তাই না? ইটালিক ভার্সন আছে নাই, কিন্তু আমি এটাকে শেয়ারের মাধ্যমে এটাকে ইটালিক বানাই ফেলতে পারলাম। ঠিক আছে, তো এইভাবে কইরা মূলত আমরা কি করতে পারি, এই শেয়ারের মাধ্যমে ইটালিক করতে পারি, বা কোনো শেপকে আমরা চাইলে নির্দিষ্ট অ্যাঙ্গেলে বাঁকা করতে পারি। ইন্টার, দেন আপনার কত অ্যাঙ্গেলের দরকার, ভার্টিক্যালি দরকার না হরিজেন্টালি দরকার, আপনার কীভাবে দরকার ঠিক ওইভাবেই কি করতে পারবেন না? তো এগুলো আমরা একটু কি দেখা প্র্যাকটিস কইরা শিখবো, বুঝবো আসলে কোনটা কিভাবে কাজ করতেছে, বুঝতে পারছি। আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম, এটাই মূলত শেয়ারের কাজ। তারপর আমরা শেয়ারের মধ্যে যদি দেখি রিশেপ নামের একটা টুল আছে, তো এই রিশেপ টুলটা দ্বারা মূলত কি করে, এইগুলো তেমনভাবে দরকার হয় না। যেমন আমার এই শেয়ারের টুলটা এই ফার্স্ট টাইম আমি এইখান থেকে ইউজ করতেছি, এর আগে আমি সবসময় এই অবজেক্ট থেকে এই ট্রান্সফর্ম থেকে যে শেয়ারে গেছি, লাইক এটা সিলেক্ট কইরা যদি আমি অবজেক্ট থেকে ট্রান্সফর্মে যাই, এইখানে আমার শেয়ার শো করতেছে। তবু আমি এইখান থেকে টুল ইউজ করি না। টুল মূলত যেগুলা সামনে শো করে ওইগুলাই ইউজ করা হইতো, যেগুলা কমন টুল সবসময় লাগে। সব টুল তার সবসময় লাগে না, শেয়ার টুল তার সবসময় লাগে না। তো এটাই মূলত। এখান থেকে আমরা যদি রিশেপ টুলে যাই, একটু দেখি আসলে রিশেপ টুলের কাজটা কি। এইখান থেকে আমি রিশেপ টুলে যাই, তো এটা এখানে যদি মাল্টিপল রিশেপ টুল দ্বারা মূলত আমাদের এইখানে কিছু
আসলে রিশেপ টুলটা এইভাবে কাজ করতেছে না, এটা মূলত অন্য হয়তো কাজ করে। লাইক আমরা যদি দেখি কোনো একটা শেপ বিল্ডার দিয়ে যদি আমি একটা শেপ তৈরি করে ফেলি, সম্ভবত ওইটাকেই আবার নতুন শেপ দেওয়ার জন্য রিশেপ টুলটা কাজে লাগতে পারে এইখানে। না এখানে ওইটা কি কাজে লাগে নাই, বা এই যে এইখানে পয়েন্টার ধরছে, ডিলিট দেই, ডিলিট হয়ে গেল, কন্ট্রোল জেড। এটা ধইরা মুভ করতে পারি। আসলে রিশেপ টুলটা তেমনভাবে কোনো কাজে লাগতেছে না আমাদের, তো এই ক্ষেত্রে মূলত এটাকে ওই শেপের কর্নার ধইরা আমি এটাকে কি মুভ করতে পারি বা এভাবে করে ড্র্যাগ করতে পারি। তো যাই হোক, এই রিশেপ টুলটা দ্বারা মূলত রিশেপ করার জন্য ব্যবহার করা হয়। লাইক আমি যদি এখানে ক্লিক দিই, যেমন এইখানে আমাদের এটা তো এসেই ছিল বোধহয়, হ্যাঁ এইখানে আমাদের একটা কি চলে আসছে, একটা এই অ্যানকর পয়েন্ট চলে আসছে। বা আমি যদি একটু দেখি, এটা কোনো কাজ করতেছে না, শুধু শুধু। যাই হোক, অ্যানকর পয়েন্ট চলে আসছিল ওইটা। তো রিশেপ টুলের তেমন কাজ নাই। তো আমরা যদি এইখান থেকে আরেকটা দেখি যে উইডস টুল, তারপর ওয়ার্প টুল, টুয়েল টুল, এগুলা দ্বারা মূলত কি করে, এগুলা দ্বারা মূলত এক এক রকমের শেপ তৈরিতে কাজে লাগে। যেমন কি আমরা একটা নতুন একটা ইফেক্টের মতো শেপ বানাই ফেলতে পারছি না এখানে। তো মূলত এই শেপ, এই টুলটা দ্বারা এরকমভাবে কি আমরা চাইলে কোনো একটা শেপকে নানানভাবে নানান ইফেক্ট দিতে পারি, ঠিক আছে। মানে এগুলার মূলত তেমনভাবে আমাদের কাজে লাগে না, এগুলা মূলত জাস্ট খালি দেখানোর জন্য, যেহেতু আমাদের গ্রাফিক ডিজাইনের ক্লাসেও এই টুলগুলা যাবে, মানে ভিডিওটা যাবে, এই জন্য এটা এইভাবে দেওয়া। আমি বুঝাই দিতেছি এটা দেখানোর পরে আসলে জিনিসটা কি কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এটা এইখানে আমাদের যে টুলগুলো, আমি যদি একটু জুম করি, এখানে যে টুলগুলা, এই টুলের সাথে এই ওয়ার্প টুল লেখা এইখানে, এটার মানে কি, এটা প্রথমে এইটা যেমন ড্র করা হয়েছিল, অ্যান্ড দেন টুয়েলভ টুল, এটা দ্বারা মূলত কি করা হয়, এই যে শেপটা আছে না, এই যে একটা যে আমাদের কি বলে, এই যে আমাদের শেপ দেখায়, এটা কি একটা শেপ দেখাচ্ছে না দাদা, বুঝতে পারতেছেন? মানে এই টুলের মধ্যে কি একটা ছোট আইকন দেওয়া আছে না, এই আইকনটা আমরা যদি দেখি যে এইটা কীরকম খাস কাটা, বা এইটা কীরকম ক্রিস্টালিজ টুল বা খাস কাটা, বা এটা কি করাতের মতো অনেকটা। তো মানে এই যে এই টুলগুলার আইকনগুলা দেখে মূলত আমাদের বুঝতে হবে যে আসলে কোন টুলটা কীরকম কাজ করে। মানে এইখানে দেখেন, আমি যখনকা ওই যে মাউস দ্বারা টান দিলাম, ই করলাম, টুলটা ইউজ করার ট্রাই করলাম, তখন কি হইল, মানে এইখানে যেই শেপ আছে, মানে এই টুলের যেই আইকনটা আছে, ওই আইকনের মধ্যে যেই শেপটা আছে ঠিক ওই শেপের মতোই কি ড্র হইল, তাই না? তো মূলত এগুলার এই কাজে, তো এই টুলগুলা আমাদের তেমনভাবে দরকার হয় না, মানে আমাদের তেমনভাবে লাগে না আমাদের টি শার্ট ডিজাইনের জন্য। আমি বড় করলাম যে জুম করলাম, এটা মূলত উইন্ডোজ প্লাস, এটা আপনাদের জুম করা দরকার নাই, এটা মূলত আমি আপনাদের দেখানোর জন্য, যাতে কিনা বোঝা যায় যে এটা বড় হয়েছে, জুম হয়েছে, এই জন্য আমি এটা এভাবে দেখাইলাম। ঠিক আছে, দেখেন এই শেপটা দেখছেন কীরকম করে ফেলছি, আমি জাজরা বানিয়ে ফেলছি। তো এগুলো মূলত তেমনভাবে আমাদের এই শেপগুলো, এই টুলগুলো লাগে না, মানে এই টুলগুলো তেমনভাবে আমাদের কি লাগে না। তো তারপর আমি একটু দেখাই দিলাম। আর এই টুলটা আমি যদি একটু দেখি, এই টুলটা কি এখানে কাজ করবে? হ্যাঁ দেখেন, এই যে কি বলে উইড টুলটা দ্বারা আমি কি করতে পারলাম, একটা স্ট্রোকের ই করে ফেলতে পারলাম, স্ট্রোকটার এই মানে স্ট্রোকটাকে একটা ত্রিভুজের মতো বানায় ফেলতে পারলাম শেপটা, তাই না? তো মূলত এই টুলটা দ্বারা আমরা এইভাবে এই কাজগুলো করতে পারি। আমি যদি একটু মোটা করলে আর কি বোঝা যায়, তাছাড়া বুঝতে একটু অসুবিধা হয়। এখানে একটা পয়েন্টার, কোন আনকর পয়েন্টটাতে আমি নিব, এই আনকর পয়েন্টটা নিলাম, এটা দুইটা যদি আমি এইভাবে কইরা টান দেই,
তাহলে দেখেন এটা বড় হয় ছোট হয়, আমি যত বড় করব এটা ঠিক তত বড় হবে। ঠিক আছে, আমি যেইখানে নিয়ে মাউসটা রাখবো ঠিক ওইখানেই কি আনকর পয়েন্টের মতো হবে। আমি যদি এটাকে এরকম করতে চাই, দেখেন এটা কি স্মৃতিসৌধের মতো হয়ে গেল না অনেকটা, বুঝতে পারলেন? এটাকে আমি রোটেট কইরা দেই একটু, এই যে অনেকটা কি স্মৃতিসৌধের মতো হয়ে গেল না? তো মূলত এই টুলটা আমাদের যখন আমরা লাইন নিয়ে কাজ করব, অথবা আমরা লাইক এখানে পেন্সিল টুলটা নিয়ে যখন আমি যদি কাজ করি, এভাবে পেন্সিলের কিছু ড্র করলাম, তো এইখান থেকে যদি আমি এরকম একটু দেই, স্ট্রোক দেই, তারপর যদি আমি এই উইড টুলটাকে নেই, নেওয়ার পরে এইখান থেকে যদি আমি এটা মোটা করতে চাই, এরকম কইরা কি আমি মোটা কইরা ফেলতে পারলাম। ঠিক আছে, দেখছেন আমাদের কি লাইনটা ড্র করার পরেও আমরা চাইলে কি এটার একটা শেপে নিয়ে আসতে পারলাম। অনেকটা ওই যে ব্রাশ ইউজ করার ফলে এরকম হয়, ঠিক ওই টাইপেরই আমি এই উইড টুলটা দ্বারা কি আমি এটার কি ওয়াইটটা বা এটা যে একটা পোস্ত আছে এটাকে কি আমি বড় ছোট করতে পারলাম না? তো এইভাবে মূলত এটা কাজ করে। তো এটা আমরা পরবর্তীতে এটাও তেমনভাবে লাগে না, হঠাৎ লাগে গ্রাফিক ডিজাইনের টুলের ক্ষেত্রে এটা লাগবে, লাইক ইব্রাহিমের এটা লাগতে পারে লোগো ডিজাইন বা অন্যান্য ডিজাইনগুলোর ক্ষেত্রে, বাট এই টি শার্ট ডিজাইনের জন্য আমাদের এটা তেমনভাবে লাগবে না। তো এইটা মূলত এইভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করা হয় তা তো আমি দেখাইলামই। জাস্ট খালি একটা আনকর পয়েন্ট বা এই লাইনের মধ্যে নিলে দেখেন এটা আনকর পয়েন্টের মতো শো করে। এখানে ক্লিক কইরা জাস্ট আমি যদি এখানে ক্লিক করলেই আমার কি দুইটা ইসের মতো চইলা আসবে, একটা লাইনের মতো। এটা ধরে আমি যত টান দিব এটা ওই পাশটাও বড় হবে, টান দিলে ওই পাশটাও বড় হবে। যদি আমি আলট্রা চাপ দেই তখন আবার কি শুধু এক সাইডটা বড় হবে। ঠিক আছে, যদি আমি আলট্রা চাপ দেই তখন এক সাইডটাই শুধু বড় হবে, অপোজিটটা বড় হবে না। ঠিক আছে, এইটাই মূলত এইভাবেই এইটার কাজটা করা হয়। অথবা আমি যদি এখন যদি দেখাই যে আমি শুধু আলট্রা চাপ দিয়ে যদি এটাকে বড় করি, এই যে শুধু আলট্রা চাপ দিয়ে এটা কি বড় করতে পারলাম। ঠিক আছে, তো এইভাবে কইরা মূলত আমাদের এই উইড টুলটা ব্যবহার করা হয়। অনেক সময় যদি আমরা এইভাবে কইরা করি কি বলে একটা ইলিপস ড্র করি, এখানে একটা ইলিপস ড্র করি, ইলিপসটার মধ্যে যদি আমরা এইভাবে এই স্ট্রোক কালার নেই, অ্যান্ড দেন এইখানে চাইলে আমরা এটাকে এই উইড টুল দ্বারা আমরা চাইলে এটাকে কি এটার যে স্ট্রোকের যে আছে এটাকে মোটা চিকন কইরা আমরা কি একটা শেপে নিয়ে আসতে পারি, অন্যরকম একটা আমাদের যেরকম লাগে আর কি, ঠিক ওই রকমভাবে আমাদের মন মতো করে আমরা কি একটা শেপ ড্র করতে পারি। তো লাইক এইখানে যদি আমাদের আবার এরকম একটু চিপ পাইতে হয় তো এরকম, ঠিক আছে, তা আমরা চাইলে এটাকে নানান আকৃতিতে নিয়ে আসতে পারি। আসলে এই টুলগুলো মূলত বলে বোঝানো যাবে না, এটা মূলত প্র্যাকটিস করতে করতে আমাদের মধ্যে চলে আসবে যে এই টুল দ্বারা আমি এরকম শর্টকাটে এই কাজগুলো করতে পারি। এটা মূলত আপনাদেরকেই করতে হবে। তারপরে এইগুলা দ্বারা ধরেন আমি এইভাবে কইরা করলাম। আবার অনেক সময় এই আমাদের লাইন ওয়ার্ক করতে হয়। লাইন ওয়ার্ক কি, লাইক ওই যে আমি সেদিন দেখাইলাম না কয়দিন আগে যে বিড়ালে লাইন আর্ট লেখা সার্চ দিলাম গুগলে, তো এরকম আমি যদি এরকম লাইন আর্ট করি, লাইক আমি এখানে যদি লাইন আর্ট করি কিছুটা, ধরেন আমি একটা আপেলের ছবি যদি আঁকার চেষ্টা করি এইভাবে, তো এইভাবে যদি আমি একটা আপেলের ছবি আঁকার চেষ্টা করি, আপেলের এই জায়গায় পাতা থাকে, তো দেখেন এটা আবার এখান থেকে কি হয়, পাতা ড্র করার ক্ষেত্রে আমাদের এইভাবে করতে হবে। এটা যেহেতু পেন্সিল টুল, এই ক্ষেত্রে কি হইলো, এটা মূলত হয়ে গেল ওই যে আমাদের দেখা যাচ্ছে না খালি চোখে, হয়তো দাদার সমস্যা হইতেছে। তো এটা যদি আমরা একটু বোল্ড করি তখন আবার আমাদের কি দেখা যায়। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে একটা আপেলের মতো ড্র করতে পারি। অ্যান্ড দেন এটা মূলত পেন্সিল টুল নেওয়ার কারণ এটা হয়েছে কি আমি এই পাশ থেকে এই পাশে যদি আমি অ্যাড করতে যাই তখন আবার এটা রিমুভ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এইভাবে করে নিয়ে দেন আমি পরে এই শেপ বিল্ডার টুলটা আমি এখন দেখাবো। এই যেহেতু এই শেপ বিল্ডার টুলে চলে আসছি, এখন এই দেখেন কি করতে পারি, শেপ বিল্ডার টুল দ্বারা আমি সবগুলোকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নেই, শেপ বিল্ডার নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি এই লাইনগুলো বাড়তি যে অংশগুলো এগুলো আমি কি আমি কিন্তু মাউসের অল্টার বাটনে ক্লিক করে প্রেস করে ধরে রাখছি। আমি কি এখন চাইলে এভাবে কইরা আমি কি যে বাকি মাথাগুলো বাইরে হয়েছিল আমার, এগুলা কি আমি এক টান দিয়া কি কাইটা দিতে পারতাছি, তাই না দাদা, পারছি? তো ঠিক এইভাবে কইরা আমরা কি বাকি ডিজাইনের যে আমাদের এইগুলা আছে, এই বাকি যে এই যে মাথাগুলো যে বাইরে গেছে, মূলত আমি তো এগুলো ইচ্ছা কইরা এরকম করি নাই, এটা হয়তো আমি তাড়াতাড়ি করতে গেছি তো এরকম হয়েছে। তো এগুলো আমার কাটতে হইব, তো এটা কাটার জন্য মূলত আমরা কি শেপ বিল্ডার টুল দ্বারা এইভাবে আমরা কি
কেটে ফেলতে পারি না? খুব ইজি হবে শাকিল, বুঝতে পারতেছো শাকিল? এটাই মূলত শেপ বিল্ডার টুলের কাজ। এভাবে করে আমরা ইরেজ করতে পারি। চাইলে আবার আমাদের অনেক সময় হয় যে আমাদের একটা শেপ বানাইতে হবে, তখন আমরা এই শেপ বিল্ডার টুল দ্বারা কি, শেপ বিল্ডার এটা তো নামই বোঝা যাইতেছে, আসলে এটা দ্বারা কোনো একটা শেপ তৈরি করা যায়, তাই না? দাদা কি মনে হয় শেপ বিল্ডার মানে কি? শেপ তৈরি করে যে সেই তো শেপ বিল্ডার। তো এখন আমি যদি আলট্রা চাপ দিয়া কোনোটার মধ্যে ক্লিক দিতাম, এটা লাল হয়ে যাইতো, লাল হয়ে এটা রিমুভ হয়ে যাইতো, ক্লিক দিলে কি এটা ডিলিট হয়ে যেত, তাই না? আর যদি আমি আলট্রা ছাড়া যদি এখানে চাপ দেই তাহলে কি এটা একটা শেপ হয়ে যায়। আমি যদি এটার কালার দেই ফিল কালার এরকম, তো আমি দেখেন যেখানে ক্লিক দিব সেইখানে কি আমার একটা শেপ হয়ে যেতেছে, লাল শেপ হইতেছে দাদা। ঠিক এইভাবে কইরা কি মূলত শেপ বিল্ডার টুলটা কাজ করে। তো আমরা যখন প্র্যাকটিক্যাল ডিজাইনে চলে যাব তখন আমরা আরও বেশি সুন্দরভাবে বুঝতে পারবো কীভাবে কইরা শেপ বিল্ডার টুলটা কাজ করে। তো এই শেপ বিল্ডার টুলে যদি আমরা আলটা প্রেস করে কোনোটার মধ্যে ক্লিক দিই সেটা রিমুভ হবে, আর যদি আলটা ছাড়া ক্লিক দেই, কোনোটা ক্লিক ছাড়া ডাইরেক্ট মাউসটা ক্লিক দেই, তখন সেটা প্লাস হবে। এটা কিভাবে বুঝবো আমরা? আমি হয়তো আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, আমি যখন শেপ বিল্ডার টুলে থাকি তখন আমি মাউসটার পাশে আমি যদি একটু জুম করে মাউসটা দেখাই, দেখেন মাউসটার সাথে একটা প্লাস চিহ্ন আছে, তাই না? আমি যখনই আল্টার বাটনে প্রেস করবো এটা মাইনাস হয়ে যাবে, হয় মাইনাস, প্লাস মাইনাস হয়। এই যে দেখেন প্লাস মাইনাস হইতেছে কি, প্লাস মাইনাস। তো এইটাই মূলত কি আমাদের এই ইসের এই শেপ বিল্ডার টুলের কাজ। কীভাবে আমি আল্ট্রা চাপ দিলে এটা হয় মূলত কি মাইনাস, আর আল্ট্রা না চাপ দিলে কিছু যদি আমি চাপ না দিই তাহলে কি এটা প্লাস। তো শেপ বিল্ডার টুলের ভিতরে আরও কিছু টুল আছে, এগুলা কি বলে, এর দুই নম্বর টুলটা হচ্ছে কি লাইভ পেইন্ট বাকেট টুল। তো এই লাইভ পেইন্ট বাকেট টুলটা দ্বারা মূলত আসলে কি করে, এগুলা দ্বারা মূলত কালার করে। কি করে? কালার করে। লাইভ পেইন্ট, পেইন্ট মানে তো আমরা বুঝি কোনো কিছু কালার করা বা রং করা, তাই না? তারপরেরটা আছে কি লাইভ পেইন্ট সিলেকশন টুল, তারপরেরটাও কি এই কালার করে, সিমিলার টুল। এই দুইটা লাইভ পেইন্ট বাকেট আর লাইভ পেইন্ট এই সিলেকশন টুল দুইটা সিমিলার টাইপের। তো আমি যদি একটু খেয়াল করি আমাদের এইখানে যদি লাইভ পেইন্ট বাকেট টুলটা নেওয়ার পরে আমি এইখানে যদি এখানে একটা ক্লিক দেই, তাকে আমাদের কি করতে হবে, একটা কালার নিতে হবে। এই কালার নেওয়ার জন্য প্রথমে আমাদের করতে হবে কি, কয়টা আমি রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নিয়ে এই রেক্টেঙ্গেল একটা ডুপ্লিকেট করার জন্য আমি আলট্রা চাপ দিয়া শিফট চাপ দিয়ে এদিকে আনলাম, যাতে কিনা আলট্রা মানে হয়েছে কি ডুপ্লিকেট হইতেছে, শিফট মানে কি হয়েছে সমান সমান একেবারে হরিজন্টালি এটা যাইতেছে। দেন আমি কন্ট্রোল ডি দিলেই এটা কি ডুপ্লিকেট হইতেছে, তাই না? তো এখান থেকে আমি চাইলে কি এখান থেকে আমি কিছু কালার নিয়ে নেই, কিছু কালার আমি বের করি এই ইসের থেকে। এই যে আমি 4টা কালার নিলাম। এখন যদি আমি এই আপেলটার মধ্যে যাই অ্যান্ড দেন এইখান থেকে যদি আমি লাইভ পেইন্ট বাকেট টুলে যাই, এখানে আমি আইতে এই যে আল্ট্রার মধ্যে প্রেস করে আল্ট্রার মধ্যে প্রেস করলে দেখেন আই ড্রপারের মতন একটা ড্রপার আমার এখানে মাউসে চলে আসতেছে, ড্রপার। তো আমি এখান থেকে ড্রপারটা দিয়ে হলুদ কালার নিব। আমি এখন যেখানেই ক্লিক দিব ওই কালারটাই কি হলুদ কালার হবে, ঠিক আছে? আমি এটা লাল কালার নিলাম, যেখানেই ক্লিক দিব সেটা কি লাল কালার হবে। আমি এটা নীল কালার নিলাম, যেখানেই ক্লিক দিব সেটা কি নীল কালার হবে। আমি এটা সবুজ কালার নিলাম, যেখানেই ক্লিক দিব সেটা কি সবুজ কালার হচ্ছে। বুঝতে পারছি দাদা? এই লাইভ পেইন্ট বাকেট টুল দ্বারা মূলত আমাদের কতগুলো আমি কালার নিলাম, নেওয়ার পরে আমাদের ডিজাইনটাকে তাড়াতাড়ি কালার করার জন্য লাইভ পেইন্ট বাকেট টুল দ্বারা মূলত কি আল্ট্রার মধ্যে প্রেস করলে আমাদের কি আসে, আল্ট্রার মধ্যে প্রেস করলে আমাদের আইডপার আসে, কালার নিলাম, কালার দিলাম, কালার নিলাম, কালার দিলাম। খুব দ্রুত আমি একটা বড় ডিজাইনের মধ্যে সুন্দর মতন কালার প্লেসমেন্ট করে ফেলতে পারি, ঠিক আছে শাকিল? ঠিক বুঝতে পারছো? তো এইটাই মূলত এইভাবে এই কাজটা করে। তো তারপর আমরা আরেকটা টুল দেখতাম যে লাইভ পেইন্ট সিলেকশন টুল। এইটা দ্বারা কি করে একটু খেয়াল করি। লাইভ পেইন্ট সিলেকশন টুল দ্বারা মূলত কি করে, এই যে একটু আগে যে আমি কালার দিলাম, যে এক একটা লাইভ পেইন্ট বাকেট টুল দ্বারা যে আমি কালার দিলাম, তো এখন যেগুলাকে কালার দিছি ওইগুলাকে সিলেক্ট করার জন্যই মূলত কি লাইভ পেইন্ট সিলেকশন টুল। এটা দ্বারা মূলত যেগুলোকে আমি কালার দিছি সেগুলো আমি সিলেক্ট করতে পারতাছি, ঠিক আছে? দেন আমি এখান থেকে ডিলিট করে দিতে পারতাছি, ডিলিটে প্রেস করে। অথবা আমি চাইলে এইখান থেকে কালারটাকে যদি আমি চেঞ্জ করে দেই, সরি এটা সিলেক্ট হয় নাই। এই জায়গায় একটা অসুবিধা আছে কি, এই যখন আমি সিলেকশন টুলে থাকবো, আমি যদি এই যে পাতাটার মধ্যে যে আমি কালার দিলাম একটু আগে লাইভ পেইন্ট বাকেট টুল দ্বারা, আমি সিলেকশন টুল দিয়ে আমি এটা ধরতে পারতাছি না, আমি একটা একটা করে কালার ধরতে পারতাছি না। এটা ধরার জন্য মূলত আমাদের কি লাইভ পেইন্ট বাকেট টুল দ্বারা আমি কালার দিলাম, ওই কালারগুলা সিলেকশন টুল দ্বারা ধরতে পারবো না, ধরা যায় না।
ওই কালারগুলোকে ধরার জন্য লাইভ পেইন্ট বাকেট টুলের নিচের যেই টুলটা আছে লাইভ পেইন্ট সিলেকশন টুল, ওই সিলেকশন টুলটা কাজে লাগে ধরতে হইবই, যে আমি ক্লিক করছি ধরছে, তাই না? এখান থেকে যদি আমি কালার চেঞ্জ করছি এটা কালার চেঞ্জ হয়ে যায়। যদি আমি এই টুল থেকে বাইরে যাই তখন আমি যদি সিলেকশন টুলে চলে যাই এটা কি ধরা সাইডা দেয়, ঠিক আছে? বুঝতে পারছি লাইভ পেইন্ট বাকেট টুলের কাজ কি আর সিলেকশন টুলের কাজ কি। লাইভ পেইন্ট বাকেট টুলের কাজ হচ্ছে কি রং করা, আর লাইভ পেইন্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কি যেই রঙগুলো আমি করলাম ওই রঙগুলো আমি সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুল এগুলো দ্বারা আমি ধরতে পারবো না, সিলেক্ট হবে না। ওটা সিলেক্ট করার জন্য আমাকে ওইটাকে এক্সপ্যান্ড করতে হইব। তো এই জন্য মূলত যদি আমি এটাকে ধরতে চাই এক্সপ্যান্ড করা ছাড়া, তাহলে আমাদের কি করতে হবে, লাইভ পেইন্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখন দেখি আমি এটা এক্সপ্যান্ড কিভাবে করে। এক্সপ্যান্ড করার জন্য জাস্ট এটাকে সিলেক্ট কইরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে এক্সপ্যান্ড করলেই ওকে দিলেই এক্সপ্যান্ড হয়ে গেল। এক্সপ্যান্ড এখান থেকে ওকে, ফিল স্টক ওকে, আবার দেই, দুইবার দিলেই হয়ে গেল। তো এখন যদি আমি আইড্রপার দিয়া বা ডাইরেক্ট সিলেকশন টুল ধরি, দেখেন এখন আমি ধরতে পারতাছি, ইজিভাবে ধরতে পারতাছি, আগে কিন্তু ধরতে পারি নাই, ঠিক আছে? বুঝতে পারছি ব্যাপারটা কীভাবে কাজ করলো। এক্সপ্যান্ড কীভাবে করলাম, অবজেক্ট থেকে এই যে এক্সপ্যান্ড, এটা আমি যদি সিলেক্ট করি তাহলে শো করবে, তাছাড়া শো করবে না। এই অবজেক্ট থেকে এই যে এক্সপ্যান্ডে যাওয়ার পরে ক্লিক দিলেই এক্সপ্যান্ড হয়ে যাবে। যেহেতু এটা দুইবার এক্সপ্যান্ড অলরেডি করা শেষ, আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, আমি যদি আবার একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে এখানে কি অবজেক্ট ফিল স্টক ওকে, আবারও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড দুইবার দিতে হবে, ওকে দিলাম। তো এখন আমাদের সুন্দর মতন এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন আমরা চাইলে এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় টান দিয়ে বাইর করতে পারি, বাইর করে কালার দিতে পারি, ঠিক আছে দাদা? বুঝতে পারছেন? তো এইটা মূলত এইভাবে কাজ করে। তো এই জিনিসটাই মূলত কীভাবে কাজ করে লাইভ পেইন্ট বাকেট টুল আর লাইভ পেইন্ট সিলেকশন টুল, মূলত এটা আমরা আস্তে ধীরে দেখবো। সেই বিল্ডার টুল কীভাবে কাজ করে এটা আমরা কি আস্তে ধীরে দেখবো। এই ভিডিওটা একবারের জায়গায় 3বার দেখবো, দেখার পর সাথে সাথে প্র্যাকটিস করবো, তাহলেই কি আমরা মূলত এটা শিখতে পারবো। তা না হলে কি আমাদের হবে না। তারপরে এখানে এটার সাথেই একটা কি টুল আছে, এটার নাম হচ্ছে পাপেট ওয়ার্প টুল। আসলে পাপেট ওয়ার্প টুলটার মানে কি, যেমন ব্যাপারটা হচ্ছে কি অনেক সময় হয় না যে আমাদের কিছু ড্র আমরা অলরেডি কইরা ফেলি, বা আমরা কোনো একটা পাখির একটা অবজেক্ট নিয়ে ফেলি, বা আমরা কোনো একটা কিছু শেপ ড্র করে ফেলি। তো ওই শেপটাকে আমাদের এডিট করার জন্য একটা কাকতারুয়া, কি বলে নাম হচ্ছে কাকতারুয়া, যেটা কিনা একটা ধান ক্ষেতের মাঝখানে কাকতারুয়াটা বসানো থাকে যাতে কিনা কোনো পাখি এগুলা না যায়। তো এক্ষেত্রে ওই কাকতারুয়াটার হাতটা আছে এরকম সোজা, আমি চাইতেছি কাকতারুয়া হাতটা যাতে এরকম বেঁকা হয়, এরকম যাতে হয়, তাই না? ওইটা করার জন্য কি করবো, কাকতারুয়ার হাতের এইখানে, কাকতারুয়ার হাতের কি মধ্যে কি আমার মতন কি এরকম ইয়ে আছে মানুষের, যেমন এই জায়গায় এই যে কি বলে এটাকে, এই কুরকুর করে যে মুরগির যে হাড্ডি খাই আমরা, ওইটা কি বলে, কোন ওই বলে বা যাই বলে, যেটার কারণে কি আমরা এইভাবে হাতটাকে নাড়াচাড়া করতে পারতাছি, তাই না? এই কাজটা যখন আমি আমার হাতটার মধ্যে একটা রড ঢুকাইছি, আমি হাতটা কি আর নাড়াচাড়া করতে পারো, সোজা করতে পারো, করতে পারো, ওই কাজগুলা করার জন্য, ওইটাকে নাড়াচাড়া করার জন্য ডিজাইনের ক্ষেত্রে কি করতে হবে আমাদের, এই পাপেট টুলটা, পাপেট ওয়ার্প টুলটা নিয়ে, মানে কি এটা একটা পিনের মতো দেখা যায় না, পিন মানে ওইখানে পিন লাগাইলাম। আমি যদি লাইক আমার হাতের মধ্যে কি আমি এখন সুন্দর মতন লাগাতে পারতাছি, যখন আমি একটা রড লাগাইলাম বা আমার হাতটা একটা কাকতারুয়ার হাত বাঁশ দিয়া বানানো, তখন কি আমি যদি এরকম করতে চাই ভাঙ্গা জীবনা জিনিসটা, তো তখন যদি আমি এইখানে একটা গজাল বা একটা তারকাটা মারার পর একটুকার আগে সোজা আর একটুকার মধ্যে একটা কোনো সিস্টেম করে এরকম বাঁকা করার মতন অপশন দিই, অথবা তারকাটা মারি একটুকে সোজা করলাম, পরেরটুকু আমি বাঁকা করতে পারুম কিন্তু ইজিলি, তখন কিন্তু সহজে পুরো হাতটা ভাঙবো না, আমার ভাঙলে ওই অর্ধেক ভাঙবো। তো ঠিক এইরকম ভাবে মূলত এই টুলটা দ্বারা মূলত কাজ করা যায়। তো কিভাবে কাজ করি আমি যদি একটু খেয়াল করি, আমরা চলে যাব এখন ফ্রি পিকে যাইয়া ওইখান থেকে একটা ফাইল নামাবো, ওই ফাইলটা নামানোর পরে ওই ফাইলটা দিয়ে দেখাবো যে কীভাবে আমরা একটা পাখির ছবি নামাই, যে বার্ড, BIRD বার্ড। আচ্ছা বার্ড লেগে সার্চ দিলাম ফ্রি পিকটা কি, ফ্রি পিক একটা সাইট, এই সাইট থেকে আমরা যে কোনো অবজেক্ট বা কোনো এইগুলা নামাইতে পারি। লাইক এইখানে যেমন আমি কোনটা দেখাই, এটা ছোটোখাটো নর্মালি একটা দেখাইতে হবে, আমি এইটা দেখাই, এই যে কি বলে এটা উট, তাই না? এটা কি উট না উট পাখি? উট পাখি, উট তো যাই আমরা ওই যে গরুর মতো অনেকটা, যাই হোক এটা উট পাখি। এটা যদি আমরা ডাউনলোড করি, ডাউনলোড করার পর আমাদের এটা কম্প্রেসড এখানে চলে আসবে। ডাউনলোড কি হয়েছে? হয়েছে। তো এইখান থেকে যদি আমি এটাকে এক্সট্রা অল করি, দেন কি বলে, আমি যদি এখান থেকে এক্সট্রা অল দেই, ইন্টার দেই, এই যে এক্সট্রা হয়েছে। তো এইখান থেকে আমরা কি এটাকে টান দিয়ে নিয়ে আইসে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আইনে এখানে সাইডা দেই, এই যে ওপেন হয়ে গেছে, তাই না? এটা কি দাদা, এটা কি শকুন না উট পাখি, কে বলতে পারে? আচ্ছা যেই পাখি হোক আমাদের কাজে আসলেই চলে, তাই না? তো এখন আমরা যদি এইটাকে এইখানে নিয়ে আসলাম, এই পাখিটাকে
তো এই পাখিটা ভালোভাবে দেখার জন্য পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা এই কইরা দিই, কি কালার কইরা দিই, সাদা কইরা দিই, যাতে কিনা ক্লিয়ার বোঝা যায়। আমরা কি এটা কি ক্লিয়ার ভাবে বুঝতে পারতাছি? উট পাখিটা দেখতে পারতাছি? একটু আগে আমি কি বললাম, এই উট পাখিটা কি জীবন্ত? আমি চাইলে কি উট পাখিটার ব্যাখ্যা করতে পারবো না? এটা তো একটা গ্রাফিক, এটা তো জীবন্ত না, এটা তো আর ভিডিও না যে এটা অটোমেটিক করা যায়, বা এটা তো জীবন্ত কোনো পাখি না যে আমি এটাকে এই ব্যাখ্যা করলে বাঁকা হইব বা সোজা করলে সোজা হইব। এটা মূলত অনেকটা কাকতারুয়ার মতো হয়ে গেছে, তাই না? তো এই জিনিসটাকেই আমি চাইতেছি কি এই পাটাকে সোজা করতে। এই পাটাকে কিভাবে আমি সোজা করব? এই পাটাকে সোজা করার জন্য এইখান থেকে যে পাপেট ওয়ার্ক টুলটা আছে এইটাকে আইনা এখানে একটা ক্লিক দিলাম পিন লাগাইয়া। তো এইখান থেকে আমি এটা টান দিয়া এখন দেখেন আমি পাটাকে চাইলে কি আর একটু সোজা বা বাঁকা যেরকম একটু ইচ্ছা আমি কি করতে পারি না আগের থেকে। কি পাটাকে আমি এরকম আমি চাইতেছি যে এটা এরকম হোক, বা আমি চাইতেছি যে এই গলাটাকে করতে, যে গলাটা পাখির গলাটা একটু বেশি হয়ে গেছে, আমি চাইতেছি একটু উপরের দিকে যাতে সে পানি খাইতে পারে, তাই না? ওইরকম করতে চাইতেছি। কি আমি চাইলে কি নিজের মতো করে রাখি এটাকে একটু লাড়াচাড়া দিতে পারি না? যে এডিটটা করা আছে ওই এডিটের চাইতে কি আমার এডিটটা আমি একটু আরেকটু বেশি ভালোভাবে কিছু করতে পারি না? এটাকে নিজের ইচ্ছা মতো একটু টাইনা এদিক সেদিক করতে পারতাছি না? লেসটাকে আর একটু আমি একটু মডিফাই করতে পারতাছি না? তো এর জন্য কি আমাদের কি আর গ্রাফিকটা কি আর চেঞ্জ করা দরকার ছিল? জাস্ট খালি পাপেট ওয়ার্ক টুল দ্বারা কি আমি এইভাবে করে ফেলতে পারতেছি। ঠিক আছে দাদা? তো এইটাই মূলত আসলে আমাদের এই যে ইসের কাজটা, পাপেট ওয়ার্ক টুলের কাজ। ঠিক আছে? এই যে বুঝতে পারলাম আমরা কিভাবে করে আমরা করলাম। আগের থেকে কি মাথাটা উপরের দিকে উঠছে না একটু, যাতে কিনা সে পানি খাইতে পারে, নাইলে তো সে পানি খাইতে পারবো না, এইরকম ব্যাপারটা। তো এইটাই মূলত কি পাপেট ওয়ার্ক টুলের কাজ। এই টুলের কাজটা আমরা তাহলে বুঝতে পারলাম। তারপর ফ্রি ট্রান্সফর্ম টুল, এইটাও মূলত তেমনভাবে ইউজ করা হয় না। দেখি এটার কি কাজ হয় ফ্রি ট্রান্সফর্ম টুল দ্বারা। এইটা মূলত হয়েছে কি এই আমরা চাইলে এইটাকে এটা দিয়ে চাইলেই আমরা চাইলে কি করতে পারি, একটা এই যে এইটা আছে না, এটা আমরা চাইলে বড় ছোট করতে পারতেছি এই টুল দ্বারা। অ্যান্ড দেন এইখানে আমাদের এই এটাকে চাইলে আমরা এক সাইডে বড় এক সাইডে অন্যরকম করতে পারতেছি নিজের, মানে ফ্রি হ্যান্ড কইরা করতে পারতেছি যেরকম ইচ্ছা সেরকম। যেমন এটা কি হইলো আসলে, এটা মূলত ফটোশপের ক্ষেত্রে ভালোভাবে বোঝা যাইতো, ইলাস্ট্রেটর তো আমরা বোঝা না। আগে কি পাগুলা কি চিকন ছিল না, এখন কি পাগুলা হয়ে গেছে মোটা, এটা হয়ে গেছে চিকন। লাইক এটা মূলত কিসের মতো বলা যায়, অনেকটা এইরকম। ও একটু আগে যে আমি দেখাইলাম এইদিকে বোধহয় আছে, যেমন একটু আগে আমি এই যে এটা বানাইলাম না উইডস টুল দ্বারা, এইটার মতো অনেকটা, যে এক সাইডটা চিকন আর এক সাইডটা মোটা বানাই ফেলতে পারলাম আমি খুব ইজিভাবে। তো এটা দিয়ে মূলত আমি এইভাবে কাজটা করতে পারি। তো এইটা আমি চাইতেছি যে না, এটা আরো যত পাটা যেন আরো চিকুনের দিকে হয়। আমি কি আগের মতো কাছাকাছি নিয়ে আসতে পারলাম না? এটা মূলত ব্যাপারটা হয়েছে কি ওয়াইড অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল এই টাইপের কিছু। এখন আপনি দাঁড়াইছেন, আপনি একটা পাহাড়ের উপরে উঠা বা একটা টিলার উপরে উঠা দাঁড়াইছেন। আমি যদি আপনার পায়ের কাছ থেকে আপনার মাথা উপরের দিকে ছবি তুলি, মানে ক্যামেরাটা যদি আমি আপনার নিচে ধরি, পায়ের নিচে ধরি, আর আপনার মাথাটা উপরে, তাহলে কি আপনাকে অনেক লম্বা দেখাবে না? তারপর যদি আমি আপনাকে ওই টিলার উপরে দাঁড়াইছি, আমি যদি দূর থেকে সুন্দরভাবে ছবি তুলি, তাহলে কি আপনাকে যতটুকু সাইজ অতটুকুই সুন্দর লাগবে, তাই না? আর যদি আমি এরকম কইরা ছবি তুলি, তখন কিন্তু আপনাকে একটু ফানি টাইপের, পাগুলা দেখা যাবে মোটা মোটা বড়, মাথাটা দেখা যাবে ছোট, তাই না? ওই সিমিলার থিংটাই মূলত এখানে কাজ করে এই ফ্রি ট্রান্সফর্ম টুলটা দ্বারা। আমরা চাইলে এটাকে কি করতে পারি, যেমন আমি এখানে যদি এরকম করি, দেখেন আমি এটাকে যদি এখানে যদি চিকন কইরা দেই, এই যে এইটা দ্বারা মূলত এটা হবে। দেখেন আমি চাইলেই কি মনে হইতেছে না যে এই পাগুলা খুব মোটা, এই পায়ের এই পাশ থেকে কেউ একজনের ছবি তুলছে। এই কারণে কি ওই যে আমি যেটার উদাহরণটা দিলাম, এটা কোনো একটা টিলার উপরে ছিল বা কোনো কোথাও ছিল, এটার পায়ের নিচ থেকে ছবি তুলছে। এই কারণে যেটা ক্যামেরার সামনে ছিল সেটাই কি মোটা হয়েছে, সেটার উপরে ফোকাস গেছে, সেটা মোটা হয়েছে। তো এটা মূলত এইরকম ব্যাপারটা, বুঝতে পারছি? এই টুল দ্বারা এইভাবে কাজটা করা হয়। তো শেপ বিল্ডার বুঝলাম, তারপরে কি আমরা এই টুলটাও বুঝলাম। তারপরে আছে কি আমাদের পার্সপেক্টিভ গ্রিড টুল। এইটা মূলত তেমনভাবে আমাদের লাগে না। অনেক সময় আমাদের ভুলক্রমে পার্সপেক্টিভ গ্রিড টুলটা এইভাবে অন হয়ে যাইব, অন হয়ে গেলে এরকম কি হবে আমি যদি একটু দেখি,
অন হয়ে গেলে এরকম আমাদের যে আর্টবোর্ডটা আছে আর্টবোর্ডের উপরে এরকম একটা গ্রিড আইসা পড়বে, 3D একটা গ্রিড আইসা পড়বে। তখন কি হবে, আমরা এই যে এটার মধ্যে কাজ করতে পারবো না, আমাদের নানান সমস্যা হবে, মনে হবে যে কি এটা আইসা পড়ছে, এটা কীভাবে আমি রিমুভ করব। এটা কোনোভাবেই রিমুভ করা কি যাবে না। আমি এখানে ক্লিক দিলে বা যেখানেই ক্লিক দিয়ে এটাকে ধৈরা যদি ডিলিটও করতে যাই, এই টুলে যাওয়ার পর যদি আমি ডিলিটও করি তাও এটা কি যাবে না, যায় না, যাইতেছে যায় না। তো এইটা যাওয়ার জন্য কি করতে হবে, আমাদের এই যে এইখানে একটা ছোট একটা ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক দিতে হবে। এই ক্রস চিহ্নতে এইভাবে ক্লিক দিলে হবে না। আমি যদি সিলেকশন টুলে থাকি এখানে আইসা যদি ক্লিক দিই, হাজারো ক্লিক দিলেও কাজ করবে না। এটাকে আমাদের পার্সপেক্টিভ টুলে আবার যাইতে হবে। যাওয়ার পরে এই ক্রসের উপরে গেলে একটা হাতের চিহ্ন আসবে, আঙ্গুল, সেই আঙ্গুলটা দিয়ে যদি ক্লিক দিই তখন এটা যাবে, ঠিক আছে। তো এইটার মূলত তেমন কাজ নাই বলতে গেলে, আবার আছেও, মানে এটা দ্বারা মূলত 3D কাজগুলো করা হয় অনেক সময়। অনেক সময় দেখবেন 3D কিছু ডিজাইন করতে হয়, মানে 2 ডাইমেনশন না, সেটা 3 ডাইমেনশনের কিছু ছায়া থাকবে পাশাপাশি, এরকম 3Dর কাজগুলো করতে গেলে মূলত এই টুলটা লাগে। তো এইটা মূলত আমরা তো 3D ডিজাইন করবো না, আমরা টি শার্ট ডিজাইন করবো, তা আমাদের ক্ষেত্রে এটা লাগবে না, ঠিক আছে। তো আমি আবার এখানে যাই, যাওয়ার পর এটা হাত তার আঙ্গুল দ্বারা ডিলিট করলেই, মানে রিমুভ করলেই চলে যায়। পার্সপেক্টিভ সিলেকশন টুল, ওই যে পার্সপেক্টিভ গ্রিড টুল দ্বারা মূলত আমি যে কাজগুলো করছি ওইটা মূলত ডাইরেক্ট সিলেকশন টুল বা সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করা যাবে না। ওইটা সিলেক্ট করার ক্ষেত্রে পার্সপেক্টিভ সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করতে হবে, লাইক কি পেইন্ট বাকেট টুল দ্বারার মতো, তাই না, ওই শেপ বিল্ডার ওইখানে যেটা ছিল লাইক পেইন্ট বাকেট টুলের মতো, ঠিক আছে। তো এই দুইটার কাজ বুঝলাম। তারপরে আমাদের এখানে চলে আসছে যে আরেকটা টুলের নাম কি, মেশ টুল, আর এখানে আছে গ্রেডিয়েন্ট টুল। এগুলো আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলো শিখবো। আজকে আমরা মূলত শেপ বিল্ডার শিখলাম, এই যে এখানে যে উইথ টুল বা এটার ভিতরে যেগুলো ছিল এগুলো সম্পর্কেও জানতে পারলাম। তারপরে এখানে আমাদের পাপেট টুল, অ্যান্ড দেন ফ্রি ট্রান্সফর্ম টুল। তারপরে আমাদের এখানে আছে কি স্কেল টুল তো শিখছিলামই, শেয়ার টুল শিখছি, রিশেপ টুল শিখছি। মোটামুটি রিশেপ টুলে তেমন কাজ নাই, শেয়ার টুলে কাজ আছে। আর স্কেল টুল তো আমি সেদিনই দেখাইছি প্যাটার্নটা কীভাবে স্কেল করতে পারলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা বাকি টুলগুলো সম্পর্কে জানবো। আজকের ক্লাসটার কি কি টুলগুলো মূলত আমাদের বেশি দরকার, শেপ বিল্ডার টুল দরকার বেশি, আর এখানে লাইভ পেন বাকেট টুল বা সিলেকশন টুল এটা দরকার, অ্যান্ড দেন এইখানে উইথ টুলটা একটু দরকার। তারপর আমাদের এইখানে যে শেয়ার টুলটা ছিল শেয়ার, এইটাও মূলত আমাদের কি দরকার। অ্যান্ড দেন পাপেট ওয়ার্ক টুলটাও অনেক সময় আমাদের লাগে, যখন কিনা আমরা ডিজাইনের মধ্যে, যেহেতু আমরা টি শার্ট ডিজাইন করবো, আমরা মূলত ভেক্টর বা আমাদের মূলত যেমন পাখি বা এইসবের ছবি আমরা নিজেরা বানাই না, মূলত আমরা এখানে ফ্রি পিক বা অন্যান্য সাইট থেকে ওইগুলো রিসোর্সগুলো কালেক্ট করে দেন কাজ করি। তো রিসোর্সগুলো কালেক্ট করার ক্ষেত্রে ওইগুলো তো আমরা নিজের ইচ্ছা মতো কি বড় ছোটো করতে পারবো না, বা নিজের ইচ্ছা মতো কি পা বাঁকা তারা এরকম করতে পারবো না। তো ওইগুলো করার ক্ষেত্রে আমাদের কি এই পাপেট ওয়ার্ক টুলটা দরকার পড়ে। তো মূলত এই টুলগুলা মোটামুটি আমাদের দরকার পড়বে। তো এইগুলো আমরা ভিডিওগুলো একবার জায়গায় 3বার দেখবো, আবার বারবার প্র্যাকটিস করবো, তাহলে আমাদের হয়ে যাবে। তারপর কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই।